ওপিয়া তুমি কোথায় কি তাহলে আপনার কোনো অবদান নেই? এটা আমি ঠিক মানে এই মুহূর্তে মনে পড়ছে না। শুধু অ্যালবাম না, আসিফ ভাইয়ের জীবনের 70% গানই বলতে গেলে আমার করা, আমার সুরে। গীতিকার বিভিন্ন প্রদীপ সাহা সহ অনেক গীতিকার আছেন। আর এছাড়া এর বাইরে তো বিভিন্ন শিল্পীর গান তো করেছি। এর মধ্যে আকবরের হাত পাখার বাতাসে ইত্যাদিতে প্রচার হয়েছিল। রুনা আপার গান যদি একটা করতে পারতাম তাহলে আমি বলতে পারতাম যে বাংলাদেশের সবার শিল্পীর গান আমি করেছি। যেমন ওই সময়কার যারা ছিলেন অনেকে আছেন, অনেকে নেই। এন্ডোকেশদার গান করেছি, ডলি আপা বলেন, বেবি আপা বলেন, আখি আলমগীর, মনির খান, হ্যাঁ, মানে রবি চৌধুরী, মানে কুমার বিশ্বজিৎ, সবার গানই করেছি। আমাদের আসিফ আকবর, যার জীবনের শুরুটা, মানে আমাদের কাছে তার জীবনের শুরুটা, কারণ ওপিয়া তুমি কোথায় এই গানটি দিয়েই তো আসলে আমরা তাকে চিনতে শুরু করেছি। এই গানের সাথে আপনার বা আসিফ আকবরের ওই সময়কার গানগুলোর সাথে যে আপনার সংযুক্তি বা আপনার সম্পৃক্ততা, এবং আরেকটি কথা বলতেই হয় যে গানটি সিগনেচারভাবে আসলে ইথুন বাবুর গান, এবং এই সময়টাতে আমি আপনার বিস্তারিত আলোচনার আগে এটার একটা শঙ্কা তৈরি হয় গানটি নিয়ে, যে এত সকল আলোচনার গান, মানে এই গানটি আসলে কার বা কে সুর করেছে, এটা নিয়ে একটা কেমন যেন ঘোলাটে একটা ধোঁয়াশে ব্যাপার। আজকে কি একটু ক্লিয়ার করে দিবেন ব্যাপারটা? আসলে পুরাতন এই কথাগুলো নিয়ে আমি আসলে কিছু বলতে চাই না, এটা অনেক আগের ব্যাপার। আর এটা মোটামুটি যারা জানা তারা জানে, আর যারা জানে না তাদের আর জানার দরকার নেই। কারণ আমি যেখান থেকে শুরু করেছি সেখান থেকেই আমি শুরু করতে চাই। যেখান থেকে মানুষ আমার নামটা জানে যে গানের সাথে, সেখান থেকে আমি মনে করি যে এটাই আমার গান। ওপিয়া তুমি কোথায় কি তাহলে আপনার কোনো অবদান নেই? এটা আমি ঠিক মানে এই মুহূর্তে মনে পড়ছে না। তখন আসিফ আকবর ভাইয়ের কথাই বলি। এর পরপর দ্বিতীয় অ্যালবাম থেকে যে গানটি, যে ও পাশানি বলে যাও, এটা আমার করা গান, বা ওই অ্যালবামে 7টি গান ছিল। শুধু অ্যালবাম না, আসিফ ভাইয়ের জীবনের 70% গানই বলতে গেলে আমার করা, আমার সুরে। গীতিকার বিভিন্ন প্রদীপ সাহা সহ অনেক গীতিকার আছেন। আর এছাড়া এর বাইরে তো বিভিন্ন শিল্পীর গান তো করেছি। এর মধ্যে আকবরের হাত পাখার বাতাসে ইত্যাদিতে প্রচার হয়েছিল, ওই গানটি আমার করা ছিল। গীতিকার ছিলেন মোহাম্মদ রফিকুজ্জামান। তার পরবর্তীতে আবার ইত্যাদি থেকে আরেকটি গান মানুষ খুব মুখে নিত, জীবন নামের রেলগাড়িটা, মিতালিদির গাওয়া গান। ওটার গীতিকারও মোহাম্মদ রফিকুজ্জামান। এবং আমি খুবই কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই জনাব হানিফ সংকেত ভাইকে, যে আমাকে এত সুন্দর সুযোগ করে দিয়েছিলেন। এই তো, এছাড়াও আর অনেক গান আছে। গান তো ইচ্ছে করলে গাওয়াই যায়, বা অনেকেই যারা শিল্পী চর্চা করেন গান করেন, কিন্তু সৃষ্টি করার মধ্যে যে একটা আনন্দ, এটা আমি যেটা মনে করি এটা আমার গড গিফটেডই। কারণ এটা তো শেখা যায় না, সুর করা বা গান লেখা, হ্যাঁ, যারা সাহিত্য চর্চা করেন এগুলো ভিতর থেকে আসে, বা উপর আল্লাহ যখন আমাদেরকে দেন সেটাই আমরা গ্রহণ করি। তো এই ভিতরটা যখন আমি দেখলাম যে আমি এটা আমার ভিতর আসছে, আমি যখন লিখছি বা সুর করছি, আর গান শিল্পী গান গাইতে গাইতে একটা সময় হয়তো মানুষ আমাকে গ্রহণ করবে অথবা করবে না, হ্যাঁ, তা না করলে তো আমাকে আবার পিছনে চলে যেতে হবে বা একদম হারিয়ে যাব। কিন্তু আমি যেহেতু গানকে ভালোবাসি, এটাকে ছাড়তে পারবো না, সেই হিসেবে আমার এক সময় মনে হলো যে আমি এটাই ধরে রাখি, যাতে আমি অনেকদিন গানের মধ্যে থাকতে পারি। এরকম কি মনে হয়েছে কোনো গান যে যখন আপনি শুরু করছেন যে হয়তো বা আমি গাইলে হয়তো আরো বেটার গাইতে পারতাম, এক্সপ্রেশনটা হয়তো আরো ভালো হতো, এরকম আফসোস নিয়ে কি অনেক গানকে মুক্তি দিতে হয়েছে? এটা তো অবশ্যই হয়। একটা সুরকারের ক্ষুধা আসলে মেটানো অনেক কঠিন। অনেক শিল্পী পারেন খুব ভালোভাবে, অনেক হয়তো 50% দেন, অনেক হয়তো পারেন না। ওই যে পারেন না তখন মনে হয় যে এই গানটার বোধহয় মৃত্যু ঘটালাম, এটা হয়তো আমি গাইলেই বোধহয় ভালো হতো। হ্যাঁ, এবং অনেক শিল্পী বলেন যে আপনি যতটুকু দিয়েছেন অতটুকুর কাছাকাছিও দিতে পারি, তাহলে গানটা অনেক ভালো হবে। কারণ শুরুর প্রথম যে ক্রিয়েশনটা হয় ওটার তো আসলে ওর বিকল্প হয় না। এটা তো এই ক্ষুধাটা থাকেই সবসময়, কারণ গান তো করেই যাচ্ছি, একটা বলা হয় না, ওই যে রুনা আপার গান যদি একটা করতে পারতাম তাহলে আমি বলতে পারতাম যে বাংলাদেশের সবার শিল্পীর গান আমি করেছি। যেমন ওই সময়কার যারা ছিলেন অনেকে আছেন, অনেকে নেই। এন্ডোকেশদার গান করেছি, ডলি আপা বলেন, বেবি আপা বলেন, আখি আলমগীর, মনির খান, হ্যাঁ, মানে রবি চৌধুরী, মানে কুমার বিশ্বজিৎ, সবার গানই করেছি। ম্যাক্সিমাম এগুলো অ্যালবামের গান। আচ্ছা, এরকম একটা কথা তো আছে ভাই, যেন প্রচলনই দাঁড়িয়ে গেছে, যারা অ্যালবামে যারা সুর করে বা কম্পোজ করে, কেন যেন ফিল্ম তাদের টানে না, ফিল্মে
তাদের সেই জায়গাটা প্লেব্যাকের ক্ষেত্রে বলছি আমি, ওই জায়গাটা তাদের তৈরি হয়ে ওঠে না। এটার এই দ্বন্দ্বটা বা এই কোশ্চেন মার্ক কি কখনো আপনার মনে জেগেছে? জেগেছে মানে কি, এটা অনেকে ফিল্মের কথা চিন্তা করে, অনেকে যারা করেন যারা ফিল্মের নিয়ে কাজ করেন, ফিল্মি ব্যাপারটা আলাদা, মনে করেন যে এদের দ্বারা বোধহয় হবে না, কিন্তু এদের নিজে ট্রাই করলে হবে কিনা ওই জিনিসটা হয়তো সবসময় হয়ে ওঠে না, বা আমরা করলেও যে ভালো হবে। আর আমি যে একবারে করিনি তা না, অনেক করেছি, তবে ওইখানকার যে ধৈর্য বা অনেক ইয়ে করা লাগে, অনেকের সাথে ওটা খাপ খায় না, কারণ ওটার ইয়েটা একটু ভিন্ন চিন্তা ভাবনা ওদের, বা বাইন্ডিংসটা অনেক সুরকার আবার ওটার সাথে অ্যাডজাস্ট করতে পারে না। আমরা যারা অ্যালবামে শুরু করি, কারণ এখানে তো আমাদের পূর্ণ স্বাধীনতা, ওখানে তো একটা বাইন্ডিংস থাকে, একটা ব্যাপার থাকে, এই সিকোয়েন্সের সাথে এটা ওই অভিনেতার কণ্ঠের সাথে মিলাতে হবে। হ্যাঁ, অনেক সময় ব্যাটে বলে হয় না, তা এই কারণে অনেক সময় অনেক অ্যালবামের সুরকার অনেক সময় ওইদিকে করতে অনেকটা ইন্টারেস্ট বোধ করে না। তবে গান তো আসলে সবই গান, অনেকের স্বপ্নটা থাকে ফিল্মে বেশি করতে পারলে, তবে আমি এইটা করেই বেশি মজা পাই। আমার অডিও ডিসটাই মনে হয় যে আমার নিজের কাছে আপন আপন বেশি মনে হয়। ওই সময়কার গান, মানে আপনাদের সময়কার আসিফ আকবরদের সময়কার, বা তারও আপনি যে পর্যন্ত আমি বলবো রাজত্ব করেছেন, আর এই সময়কার গান যখন আমরা অনেক যন্ত্রের উপর নির্ভর করে আসলে গান হচ্ছে, এই দুয়ের মধ্যে আপনার তফাৎটা আপনি কোথায় দেখেন? ভালো দিক মন্দ দিক মিলিয়ে যদি একটু আমাদেরকে বলতেন। সব কিছুরই তো ভালো দিক খারাপ দিক থাকে। আগেও অনেক সুন্দর সুন্দর গান হতো এবং খারাপ গান হতো। হ্যাঁ, তো তখন তো অত মিডিয়া ছিল না, অতটা বোঝা যেত না বা কিছু, কারণ অনেক রেডিওর গানও তো হিট আছে অ্যালবাম ছাড়া। আমরা যখন খুবই বাণিজ্যিকভাবে অনেক প্রচার করে যেমন অ্যালবামের গান হিট করেছি, কিন্তু রেডিওতে তো একবার দুইবার বেজেছে, বা তার পরবর্তীতে বা কখন বাজবে আমি জানিও না, সে গানও তো মানুষ শুনে হিট করেছে। তো ভালো সুর হলে মানুষকে অবশ্যই টানে এবং সে খুঁজে নেয় যে গানটি কোথায় আছে। এখনও অনেক সুন্দর সুন্দর গান হচ্ছে, তবে এখন আমরা এগিয়ে আছি প্রযুক্তিগত দিক থেকে। কারণ একটা গানের মিউজিক আগে অনেক আমাদের বাইন্ডিং ছিল, ইচ্ছা করলে আমরা অনেক কিছু করতে পারতাম না, 8 ট্র্যাকের মধ্যে করতে হতো, 16 ট্র্যাকের মধ্যে করতে হতো, এখন সেই বাইন্ডিংসটা নাই। তো সাউন্ড কোয়ালিটি আগে যেমন ছিল, অনেকে বলতো হিন্দি গানগুলো এত সুন্দর সুন্দর কোয়ালিটি হয়, সাউন্ড পাওয়া যায়, তোমাদের গানে তো কিছু পাওয়া যায় নাকি। এখন কিন্তু সে কথা আর কেউ বলতে পারে না, কারণ এখন সেম কোয়ালিটি। তো অনেক ট্যালেন্টেড মিউজিশিয়ান আসছে, মিউজিক ডাইরেক্টর আসছে, শিল্পী আসছে, যুগে যুগে তো আসলে পরিবর্তন হবে। আমি না অতি সাধারণ শ্রোতা হিসেবে বলি, এই যে এখানে একটি গান আসিফ আকবর ভাইয়ের যে ওপিয়া তুমি কোথায়, এরকম আরো কিছু গান ওই সময়কার বলতে পারবো, কিন্তু আমি এই যে এখনকার আমি কোনো একটি গানের কথা আমার মনে থাকে না, আমি বলতে পারি না যে ওই গানটা মানে অনেক দিন ধরে ট্রেন্ড আছে বা অনেক দিন ধরে। মেইন যে কারণ আমার কাছে যেটা মনে হয়, আমার দৃষ্টিতে, তখন তো একটা অ্যালবাম থাকতো, সিডি হোক ক্যাসেট হোক, আপনি ওটা পয়সা দিয়ে কিনে নিয়ে গেছেন, তার মানে কি এটা আপনার খুব ভালোবাসার একটা জিনিস। ওটাকে আপনি ঘুরিয়ে ফিরে পড়ছেন, কে লিখছে, কে সুর করছে, কে সাউন্ডে ছিল, কে চা খাওয়াচ্ছে, সে নামটা ওখানে থাকতো ওই অ্যালবামের। ওই যে একটা ভালোবাসা, সবার নাম দেখা, ছবি দেখে মানুষের মনে রাখা। এখন তো আমাদেরকে কেউ চেনেও না, কারণ এখন তো নাম থাকে খুব নিচে, ইউটিউবের নিচে ছোট করে। মডেলকে চেনে, শিল্পীকে অনেকে চেনে না, অনেক সময় ভুল নামও থাকে বা থাকেও না। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। সেই যে বারবার শোনা, বা 6 মাস পরে বৃষ্টি হচ্ছে, আচ্ছা ওই অ্যালবামটা একটু বের করে গানটা শুনি, এখন তো সেটা হয় না। আর এখন মানুষ এত ব্যস্ততা বেড়ে গেছে বা কর্মজীবনের হয়েছে, ইউটিউবে মন চাইলে একটু গান দেখছে, কখনো আসছে, কখনো অর্ধেক দেখছে, কখনো পুরোটা দেখছে, কিন্তু যখন একটা ক্যাসেট গানটা দেখছে প্লাস সাথে শুনছে, কিন্তু আগে শুধু শুনছে, এই হলো ঘটনা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আগে যখন শুনতো ওই ভিজুয়ালটা সে কল্পনার মধ্যে দেখতো, এই গানটা, ওই জন্য ওটা ভিতরে সেভ হয়ে থাকতো। হ্যাঁ, সেই জন্যই আগের গানগুলো মানুষ বেশি পছন্দ করে। কিন্তু এখনো অবশ্যই ভালো ভালো গান হচ্ছে, কিন্তু ওই প্রযুক্তির সাথে যদি আগের মতো করে অ্যালবাম বের হতো, বা মানুষের বাসায় থাকতো, বা ঘুরে ফিরে আমি শুনছি, আমার ওয়াইফ শুনছে, আমার ছেলে মেয়ে শুনছে, পরিবারের মধ্যে গান নিয়ে কথা হচ্ছে, তখন ওই গানটা নিয়েই তো মানুষের মনে থাকবে। কিন্তু এখন তো সেটা হয় না। আমি আমার মতো করে দেখছি হেডফোন কানে দিয়ে, আমার মেয়ে আমার মেয়ের মতো করে দেখছে, আমার ওয়াইফের মতো দেখছে, কোনো গানের সাথে কোনো গানের পরিচয় নেই, বহুলতার ভিতরে সুন্দরটা হারিয়ে যায়। এটা হচ্ছে মেইন পয়েন্ট। আমাদের পরিচয়টা তো শিল্পীর মাধ্যমে, আমি তো সবার জন্য সুর করি। এখন যে শিল্পী ভালো করে গাইতে পারে বা মানুষের শ্রোতাদের মন জয় করতে পারে, তখন ওই গানটি শুনে তখন আমাদের নামটি আসে। এখন সে যদি ভালো করে না গাইতে পারে, বা তার ভাগ্য যদি তার সাথে বিট্রে করে, তখন তো হয় না। কিন্তু গান তো তখন থেকে এখন পর্যন্ত সমান তালে করে যাচ্ছি। আসিফ আকবর পরে যে আপনাকে বললাম যে হাত পাখার ওই বাতাসে, ওটা তো অন্য শিল্পীর, ওটা তো হিট করেছিল, মিতালিদির গান হিট করেছে। এরপর আমি উদিত নারায়ণ, আখি আলমগীরের ডুয়েট করেছি, সেগুলো মানুষ শুনেছে। কুমার বিশ্বজিৎদার এর আগে গান ছিল, সেগুলো মানুষ শুনেছে। সব শিল্পীরই গান করি। এখন কার কোনটা পছন্দ বা কি, সেটা তো শিল্পীদের ব্যাপার। আসলে শিল্পী আমার মনে এখন গানটাকে যেমন কথা, সুর আর হচ্ছে বাণিজ্যিকরণ, মানে বিজ্ঞাপন,
এখন কি মানে কথা সুরের গুরুত্ব দিচ্ছে বেশি মানুষ না বিজ্ঞাপনের গুরুত্ব দিচ্ছে, কোথায় যেন একটা দোলাচল বা কোথায় একটা ইকুয়েশনে গড়বড় হচ্ছে না কি আমি জানি এখন না। তো বিজ্ঞাপনটাই আসলে বেশি হচ্ছে, কারণ আমি যে গানটি আগে যেমন মানুষ মন খুলে গীতিকার গান লিখতো, হ্যাঁ। যে আমি আমার মনের মাধুরী মিশে লিখলাম, সুরকারও তাই করতো। আমরা ওটা চলবে কি চলবে না বা কে ওই ওই চিন্তা করে করতাম না। গানটাকে বানাতে হবে, আমাদের আগে ভালো লাগতে হবে, আর আমাদের সবার ভালো লাগলে মানুষের ভালো লাগবে। আর এখন হয়ে গেছে যে ওটাকে ইউটিউবে দেখবে তো বা শুনবে তো, আর না হলে আমার কি হবে, গানের আমার জন্য চ্যানেলে- বাজেট 50,000, মিউজিক ভিডিওর বাজেট হয়তো 2 লাখ। হ্যাঁ 5 লাখও হয়। 5 লাখ আমার গান 14 লাখও বাজেট দিয়ে গান করেছে, এমন গানও আছে। যে একটি গান যেমন নদী এবং ওই যে FM তারেকের একটা গান ছিল, ওটা 14 লাখ।